ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। এদিকে আদিবা অনেক অবাক হয়ে গেছে। সে কিছুতে যেন বিশ্বাস করতে পারতেছে না যে তার সামনে আমি বসে আছি। আর মনে মনে ভাবতে থাকে, এটি কি সত্যি শ্রাবণ নাকি অন্য কেউ? আর শ্রাবণ এখানে হতে যাবে কেন? আর যাই হোক, 1 বছরে তো আর এত বড় কোম্পানির মালিক হতে পারে না কেউ। আদিবার কিছু ভাবতে পারছে না। 1 বছর পর শ্রাবণকে তার কাছে পেয়েছে, সে আর আমাকে হারাতে চায় না, এসব মনে মনে ভাবছে। কারো মুখে কোনো কথা নেই। আমি আদিবার দুজনে শুধু অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছি, কেউ কিছুই বুঝতে পারতেছি না। আমি খেয়াল করলাম আদিবার চোখে পানি, কিন্তু কেন আমি কিছুই বুঝতে পারতেছি না। এটাই কি এডিবি কোম্পানির মালিক? এটা বোঝার জন্য আমি ম্যানেজারকে ডাকতে চেয়ার থেকে উঠলাম, কিন্তু যেই মাত্র চেয়ার থেকে উঠেছি তখনই আদিবা এসে আমাকে খুব জোরে জড়িয়ে ধরলো। আমি 100 ভোল্টে শক খেলাম। কাহিনী কি কিছুই বুঝতেছি না। এদিকে আমারও খুব ভালো লাগতেছে। প্রায় 1 বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে দেখতে পেলাম, ভালো লাগারই কথা। তখনই আদিবা বলল, শ্রাবণ, তুই কোথায় ছিলি এতদিন? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। জানিস তোর জন্য আমি কত কান্না করেছি। শুধুমাত্র তোকে খোঁজার জন্য আমি সিলেট এসেছি। আমি ভাবতেও পারি নাই যে তোকে এত সহজে খুঁজে পেয়ে যাব। এগুলো বলছে আর কান্না করতেছে আদিবা। আমি জানি কিছুই বুঝতে পারতেছি না আসলে আমার সাথে হচ্ছেটা কি। নিজে আমাকে তাড়িয়ে দিল, আবার নিজে নাকি আমাকে খুঁজতেছে এতদিন ধরে। হয়তো আমার চিঠিটা পড়ে আমার প্রতি একটু দয়া হয়েছে, তাই হয়তো আমাকে খুঁজেছে। আমার তখনই মনে পড়ে গেল আদিবার তো বিয়ে হয়ে যাওয়ার কথা। আর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাকে কেন জড়িয়ে ধরে আছে? এটা তো মহা অন্যায়। তাই আমি আদিবাকে ছাড়াতে চাইলাম, কিন্তু আদিবা কিছুতে আমাকে ছাড়াতে যাচ্ছে না। তাই আমি বাধ্য হয়ে জোরে ধাক্কা দিয়ে ছাড়ালাম, আর সাথে সাথে ঠাস করে একটা চট দিয়ে দিলাম। চটটা অনেক জোরে দিয়েছি। আদিবা আমার কাছ থেকে 1 পা পিছিয়ে চেয়ারের সাথে ধাক্কা খেলো। ধাক্কাটা আসতেই লেগেছে, তাই হয়তো কেটে যায়নি। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। সরি শ্রাবণ। আদিবা মুখে হাত দিয়ে বলল, কি বললেন আপনি? শ্রাবণ, আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি আমার নাম ধরে ডাকতেছেন কেন? আর তুই করে এবার বলতেছেন কেন? আদিবার আর বুঝতে বাকি রইল না যে আমি তার উপরে খুব রেগে আছি। তাই আদিবা আবারও বলল, দেখ শ্রাবণ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোকে সেদিন ফিরিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি কোনো কথা না বলে আরেক গালে দিয়ে দিলাম আরেকটা ঠাস করে। আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি কি ভুলে গেছেন এটা একটা অফিস? ভদ্র ভাষায় কথা বলুন। আপনি কি জানেন না অপরিচিত কারোর সাথে কথা বলতে গেলে আপনি করে বলতে হয়? আদিবা কিছু সময় চুপ করে থেকে আবার বলল, শ্রাবণ, তুই কি সত্যি আমাকে ভুলে গেছিস? তুই আমাকে ভুলতে পারিস? একটা কথা কি জানেন, আমি জীবনে 2টা বড় ভুল করেছি। একটা ভুল করে আমি আমার মা বাবাকে হারিয়েছি, আর একটা ভুল করে আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি। ও সরি, সেই মানুষটা তো আর কখনো আমার ছিল না। আমার এ বোঝার ভুল ছিল। আমি আমার সকল অতীত বিসর্জন দিয়ে এখানে সুন্দর একটা জীবন উপভোগ করতেছি। আমি চাই না সেখানে এসে আবার কেউ আমার সুখ শান্তি সব কেড়ে নিয়ে যাক। আমি কথাগুলো আদিবার চোখের দিকে তাকিয়ে বললাম। আদিবা মায়া ভরে চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর টপ টপ করে চোখের পানি ফেলতেছে। শ্রাবণ, আমাকে শুধুমাত্র একটা সুযোগ দে প্লিজ। আমি কথা দিচ্ছি তোকে অনেক ভালোবাসবো। আপনার কথাগুলো শুনে হাসি পেল। যাই হোক, আমি এখন বাসায় যাব, বাই। এই বলে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই আদিবা আমার হাত ধরে আটকালো। আমি চোখ বুজে অনুভব করলাম আদিবার হাতের ছোঁয়া। ইচ্ছে করতেছে আমি বলি যে আদিবা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি শুধু আমার আর কারো নও। কিন্তু আসলে এই তুমিটা যে আমার আর নেই। শ্রাবণ, আমি সেদিন বুঝতে পারি নাই যে তুই আমাকে কতটা ভালোবাসিস, আর আমি এবার তোকে কতটা ভালোবাসি। বিশ্বাস করো শ্রাবণ, তুই যেদিন আমাকে ছেড়ে চলে এলি তারপর থেকেই আমি বুঝতে পেরেছি যে আমি তোকে ছাড়া অচল। অনেকবার সুইসাইড করার কথা মাথায় এসেছে, কিন্তু আব্বুর মুখের দিকে যে আজও বেঁচে আছি। প্লিজ শ্রাবণ, তুই আমাকে ফিরিয়ে দিস না। এই এতিম ছোট লোক ছেলেটাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, আর বাসবেও না। আমি খুব অভিমান নিয়ে কথাটা বললাম, কারণ এই কথাটা 1 বছর আগে আদিবা আমাকে বলেছিল।
শ্রাবণ, আমি ওই দিন তোকে হয়তো অনেক খারাপ কথা বলে অপমান করেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি রেগে গেলে কি থেকে কি বলে আমার সেদিকে কোনো খেয়াল থাকে না। রাগের মাথায় মানুষ সবসময় সত্যি কথাই বলে, ঠিক যেমনটা আপনি বলেছিলেন আমি একটা এতিম ছোট লোক। অবশ্য এটা শুধু আপনি না, আমাকে অনেকেই বলতো ঢাকা থাকতে। আসলেই তো আমি তো এতিম। শ্রাবণ, তুই আদিবার কিছু বলতে পারলো না, কারণ ঠিক তখনই ম্যানেজার আমার কেবিনে প্রবেশ করে। আদিবা ম্যানেজারকে দেখে চোখের পানি মুছে নিল। আমিও ম্যানেজারকে দেখে ভালোভাবে দাঁড়ালাম। স্যার, অফিসে সবাই বাসায় চলে গেছে, আপনি আর ম্যাম এখনো যান নাই? হ্যাঁ, এখন যাব, আপনি যান। আচ্ছা, আর ম্যাম আসুন, আমি আপনাকে স্যারের গাড়িতেই এগিয়ে দিয়ে আসি। মানে? কেন স্যার, আপনার মনে নেই? ম্যাম তো আজ থেকে এই 1 মাস আপনার বাসা থাকবে। এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি চাইছি আদিবার কাছ থেকে দূরে দূরে থাকতে, আর মেয়ে তো এখন একদম আমার বাসায় উঠে পড়লো। এদিকে নিজের অজান্তে আদিবার মুখে একটা হাসি ফুটে উঠল, কারণ এখন সে আমার বাসায় থাকবে, যখন ইচ্ছে তখন কাছে পাবে। আর এই 1 মাসই যথেষ্ট আমাকে রাজি করানো। আমি ম্যানেজারকে বললাম, আমি গাড়ির কাছে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসতে বলুন। জি স্যার। এরপর আমি সোজা গাড়িতে গিয়ে বসলাম, কারণ আজকে ড্রাইভার চাচা নেই, তাই আমাকে একাই ড্রাইভ করতে হবে। এদিকে ম্যানেজার সাহেব কিছু কথা শুনেছে আদিবার আমার মধ্যে। ম্যাম, আপনি আর শ্রাবণ স্যার কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? না, কিন্তু আপনার এরকম মনে হলো কেন? না মানে আপনাদের দুজনের ঝগড়া শুনেছি। সরি ম্যাম। তুমি ঠিকই ধরেছ, আমি আর শ্রাবণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু তোমাদের স্যার আমাদের উপরে রাগ করে আছে, তাই কথা বলতেছে না। আমি জানতাম ম্যাম, এই জন্য আমি আপনার উপরের লাইন মারি না। কিছু বললেন? না না, কিছু না, চলুন ম্যাম, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। হুম। এরপর ম্যানেজার আমাকে আমার গাড়ির কাছে নিয়ে এলো। আমি গাড়িতে বসেছিলাম। আদি বেশি কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। গাড়ি চালানোর মাঝে হঠাৎ করে আদিবা বলল, শ্রাবণ, প্লিজ তুই আমাকে একটা সুযোগ দে, তুই যা বলবি আমি তাই করব, প্লিজ। গাড়ি চালানোর সময় আমি কথা বলতে বা শুনতে পছন্দ করি না। আদিবা আর কিছু না বলেই চুপচাপ বসে রইল, আর মনে মনে বলতে লাগলো, আমার আর কিছুই চাই না, তোকে খুঁজ পেয়েছি এটাই যথেষ্ট। এবার আমি খুব ভালো করেই জানি তোকে কি করে আমার নিজের করে নিতে হয়। মাত্র তো তোমার ঘরে উঠেছি, এরপর তো মনে উঠবো 1 মাসের ভেতরেই, তা না হলে আমার নামও আদিবা নয়। আদিবা মনে মনে এগুলোই বলছিল, আর বাইরে তাকিয়ে সব কিছু দেখছিল। আমি গাড়ির আয়নায় যেয়ে দেখি আদিবা মনে মনে কি যেন ভাবতেছে। এই সময় আদিবাকে অনেক কিউট লাগতেছে, তার উপরে আবার বাতাস আদিবার চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল সময়টা যেন এখানেই থামিয়ে দিই। তখনই আগের সব কথা মনে পড়ে গেল, আর আমি রোমান্টিক চিন্তা ঝেড়ে ফেলে গাড়ি ছেড়ে বাসায় চলে এলাম। বাসায় এসে গাড়ি থেকে নেমে আদিবার উদ্দেশ্যে বললাম, এটাই আমার বাসা, ছোট লোকের বাসা, যদি পছন্দ হয় তাহলে আসতে পারেন। আদিবার আবারও মন খারাপ হয়ে গেল। আদিবা মন খারাপ করে আমার পিছু পিছু যেতে লাগলো। আমি গিয়ে কলিং বেল বাজানোর সাথে সাথে জান্নাত এসে দরজা খুলে দিল। ভাইয়া, আমার চকলেট কই? কোমরে 2 হাত দিয়ে বলল, এই রে, কাজ তো হয়ে গেছে। এই ডাইনির জন্য তো আমার বোনের চকলেট আর ফুচকার কথা ভুলেই গিয়েছি। শালা শব্দ সে আদিবার, ওকে আমি পরে দেখে নেব। আগে জান্নাতকে কিছু একটা বলি। আসলে আপু হয়েছে কি, কে শোনে কার কথা? আমার চুলটা একেবারে ছেড়ে দেওয়ার মতো অবস্থা। বোনও হয়েছে একটা, যে সারাদিন শুধু চকলেট আর ফুচকা ছাড়া কিছুই বোঝে না। আমি একদিকে মার খাচ্ছিলাম, আর অন্যদিকে আদিবা মুচকে মুচকে হাসতেছে। জান্নাত এতক্ষণ আদিবাকে দেখেনি, আমার পেছনে ছিল তাই হয়তো। জান্নাত আদিবাকে দেখে আমাকে ছেড়ে দিয়ে বলল, ভাইয়া, এটা কে? কাজের লোক, কিছুদিন থাকতে দেবো আমাদের বাসায়। মিথ্যা বলো কেন? আমি তো জানি এটা সেই আপু যার আজকে আসার কথা ছিল। জানিস যখন তখন জিজ্ঞাসা করিস কেন? আর শোন, এই মেঘে একটা রুম দেখিয়ে দে, আমি ওপরে যাচ্ছি। এই বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। আর এদিকে জান্নাতকে দেখে আদিবা পুরো অবাক হয়ে আছে, কারণ আমার তো কোনো ভাই বোন ছিল না। তাহলে এই মেয়েটাকে যে আমাকে ভাই ভাই বলে ডাকতেছে, কিছুই বুঝতেছে না আদিবা, তাই সে বোকার মতো দাঁড়িয়ে আছে। জান্নাত আদিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। চলো। এরপর জান্নাত আদিবাকে আমার পাশের একটা রুম দেখিয়ে দিল। এই রুমটা ফাঁকাই থাকে, কেউ থাকে না, আর রুমটা আমার পাশেরই রুম। জান্নাত বুদ্ধি করে আদিবাকে আমার পাশের রুমে থাকতে দিল, কারণ জান্নাত আদিবাকে দেখে বুঝতে পেরে গেছে এটাই সে 1 বছরের আগের আদিবা, মানে যার কারণে আমি ঢাকা থেকে সিলেট চলে আসি। আদিবাকে জান্নাত কোনোদিন দেখেনি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে জান্নাত কীভাবে আদিবাকে চিনল? জান্নাত আদিবাকে দেখে চিনে ফেলার কারণ হচ্ছে মোবাইল, মানে আমার ফোনে
আদিবার ছবি ওয়ালপেপারে দেয়া আছে। এটা জান্নাত অনেকবারই দেখেছে। আর জান্নাত জানে যে তার ভাইয়া মুখে যতই বলুক না কেন সে এখন আদিবাকে ভালোবাসে। শুধু আদিবার উপর অভিমান আছে বলেই এমন করতেছে। জান্নাত চায় তার ভাইয়া যেন আবার তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পায়। তাই জান্নাত বুদ্ধি করে আমার রুমের পাশের রুমে আদিবাকে থাকতে দিল, যাতে করে রাগ অভিমান যেন কিছুটা কমে সময়ের সাথে সাথে। আদিবা জান্নাতের পিছু পিছু একটা রুমে এলো। এসে দেখে রুমটা অনেক গোছানো। আদিবা চারদিকে দেখতে লাগলো। তখনই জান্নাত বলল, আপু, আমি জান্নাত। আর তুমি? যদিও জানে তারপরও একটু কথা বলার ইচ্ছে হলো জান্নাতের, তাই এটা বলল। আমি আদিবা। তোমার নামটা তো খুব সুন্দর, আর তুমি আমাকে আপু বলেই ডেকো, আমার ভালো লাগে। ওকে আপু। আচ্ছা শ্রাবণ, তোমার কে হয়? আদিবা নিজের লজ্জা দূরে রেখে জিজ্ঞেস করে ফেলো জান্নাতকে। আমি ভাইয়ের একমাত্র বোন। কিছু সময় চুপ থেকে আদিবা বলল, ও আচ্ছা। আপু, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। তুমি ফ্রি হলে আমার কাছে এসো, কেমন? অনেক গল্প করব। আদিবা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আচ্ছা তুমি যাও। জান্নাতের খুব ভালো লেগেছে আদিবাকে। কত সুন্দর ব্যবহার। তার মনে একটা জিনিস ঢুকে গেছে, সেটা হচ্ছে ভাইয়ের বউ, মানে ভাবি হিসেবে সে আদিবাকেই চায়। এদিকে আদিবার মাথায় কিছুই ঢুকতেছে না। তার সাথে অনেক কিছু হচ্ছে যেগুলো রাগা করে আদিবা কিছুই বুঝতে পারতেছে না। আদিবা নিজেই নিজেকে বলতে লাগলো, আমাকে যে করেই হোক সব কিছুর সমাধান করতে হবে। কিছুই যে বুঝতে পারতেছি না, শ্রাবণ কি করে এত বড় প্রাইভেট কোম্পানির মালিক হলো? আর আমার জানা মতে শ্রাবণের তো আপন কেউ ছিল না, তাহলে এই মেয়েটা কে? আদিবা সোফায় বসে ভাবতে লাগলো। আর এই সব কিছুর উত্তর বুঝতে হবে তাকে। যে করে হোক তাকে সব কিছু খুঁজে বের করতে হবে। আদিবা জানে আমি তাকে এগুলো কখনোই বলবো না। তাকে এমন একজনের সাথে কথা বলতে হবে যে আমার বিষয়ে সব জানে। কে হতে পারে এমন লোক? তখনই আদিবার মাথায় রাফির কথা মনে পড়ল। কারণ আদিবা আমার সাথে বেশি রাফিকে দেখেছে। তাই আদিবা চিন্তা করলো যে করেই হোক রাফির সাথে কথা বলতে হবে। কিন্তু রাফিকে কোথায় পাবে? এগুলো ভাবতে ভাবতে আদিবা ফ্রেশ হতে চলে গেল। এদিকে আমি ফ্রেশ হয়ে নিজের রুমে বসে পড়লাম আর ভাবতে লাগলাম আদিবা এখানে কেন? ও কি চায়? কি করতে এসেছে আমার এখানে? অনেক কষ্ট করে আদিবাকে বলে একটা নতুন জীবন শুরু করেছি মাত্র। আর হঠাৎ করে কোত্থেকে আদিবা এসে ওরে এসে জোরে বসলো আর আবার আমাকে মায়াও জড়াতে চাইছে। না, কিছুতেই আদিবার মায়া আর পড়া যাবে না। আমি আমার মতো থাকবো আর আদিবার ওর নিজের মতো। যে কাজের জন্য এসেছে আদিবা, আমি শুধু সেই বিষয় নিয়ে কথা বলবো ওর সাথে, আর কোনো বিষয় নিয়ে কথা বলবো না। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অনেকদিন পরে আজকে বিকেলে শান্তিমতো একটু ঘুম দিলাম। এদিকে আদিবা বাসাটা ঘুরে ঘুরে দেখতেছে। তখন সে ঘুরতে ঘুরতে আমার রুমে চলে আসে। সে রুমে ঢুকেই অনেক অবাক হয়ে যায়, কারণ সে দেখে যে আমি ঘুমিয়ে আছি। তার মানে এটা আমারই রুম, কিন্তু রুমটা অনেক সুন্দর করে গোছানো। আদিবা অনেক অবাক হলো, কারণ আগে শ্রাবণ আর এখনকার শ্রাবণের মধ্যে অনেক পার্থক্য। আগে যখন আমি আদিবার বাসায় থাকতাম তখন আমার রুম সবসময় এলোমেলো থাকতো। আদিবা নিজে এসে আমার রুম গুছিয়ে রাখতো। আমাকে হাজার বকা দিলেও কোনোদিনও আমি নিজের রুম গুছিয়ে রাখতাম না। আর এখন তো দিব্যি সব ঠিকঠাক আছে। আদিবা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকে। ঘুমের দেশে ঘুমিয়ে আছি আমি। এটা থেকে আদিবা সুযোগের সদ্ব্যবহার করলো। আদিবা আমার কাছে এসে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে নিল। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিল। এটাই ছিল আদিবার প্রথম কেস, তাই সে ভালো করে জানে না কি করে এটা করতে হয়। এমন সময় আমি একটু নড়ে উঠি, যার কারণে তাড়াতাড়ি ছেড়ে দেয়। কারণ আদিবা ভালো করে জানে যদি আমি তাকে এইভাবে দেখে ফেলি তাহলে আর তার বাঁচার কোনো উপায় নেই। আদিবা এরপর আমার রুমটা ভালো মতো দেখতে লাগলো। অনেক অনেক দামি জিনিস দিয়ে রুমটা পুরো শোরুমের মতো করে রেখেছে। তখন আদিবার চোখ গেল একটা কাচের মূর্তির দিকে। দেখতে কিছুটা ছোট। আদিবা সেটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগলো। খুব পছন্দ হয়েছে তার এটা, তাই ভালো করে দেখতে লাগলো। তখন আদিবার হাত থেকে এটা পড়ে গেল। ব্যাস, আমার ঘুমটা ভেঙে গেল। আদিবার 1 মিনিটও দেরি করলো না, এক দৌড়ে রুম থেকে চলে গেল। কোনো কিছুর ভাঙার শব্দে আমার ঘুমটা খুট করে ভেঙে যায়। আমি এক লাফে ঘুম থেকে উঠে পড়লাম। চারদিকে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই, কিন্তু নিচে আমার শখের মূর্তিটা পড়ে আছে। বিছানা থেকে উঠেই মূর্তির কাছে গেলাম। মেজাজটা খুব খারাপ হয়ে গেল। অনেক খুঁজে মূর্তিটা কিনেছিলাম, এটা এইভাবে নষ্ট হয়ে গেল। কে আসতে পারে আমার রুমে? জান্নাত তো আমার রুমে এসে আমার কোনো জিনিস ছুঁয়েও দেখে না। তাহলে কি আদিবা? ও যদি আমার রুমে সত্যিই এসে থাকে আর এই কাজটা করে থাকে, তাহলে ওর একদিন কি আমার একদিন। আমি মনে মনে কথাগুলো বলে ওয়াশরুমের ভেতরে গেলাম। সেখানে আয়নার সামনে গিয়ে মুখ ধুতে গিয়ে বিশাল বড় একটা শখ খেলাম। এ কি, আমার ঠোঁটে লাল লাল এগুলো কি? ঠোঁট কি কেটে গেল নাকি? হায় আল্লাহ! আমি ভালো করে দেখি এটা কোনো রক্ত বা অন্য কিছু না, এটা তো লাল লিপস্টিক। আমি শিওর আদিবা আমার রুমে এসেছিল আর এসেই এগুলো করেছে। ছি ছি ছি, আমার সব শেষ হয়ে গেল। আমি তাড়াতাড়ি মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম।
নিজের রুমে না দাঁড়িয়ে সোজা নিচে চলে গেলাম। সেখানে গিয়ে দেখে জান্নাত সোফায় বসে টিভি দেখতেছে। আদিবা কোথায়? নিজের রুমে আছে হয়তো। কেন ভাইয়া? দরকার আছে। কোন রুমে থাকতে দিছিস ওকে? তোমার পাশের রুমে। মানে তোকে আমার পাশের রুমে ওকে থাকতে দিতে বলেছে কে? তুমিই তো বললা যে যে কোনো একটা রুমে থাকতে দে। আর আমি ভাবলাম তোমাদের অফিসের কাজ করতে সুবিধা হবে, তাই তো আমি তোমার পাশের রুমেই থাকতে দিলাম আপুকে। তোকে নিয়ে আর পারি না। তুই কি আমার বোন নাকি আমার শত্রু? মানে? জান্নাত বুঝতে পেরে মুসকে মুসকে হাসতেছে। ধুর, তুই থাক, আমি আগে আদিবাকে দেখে আসি। এরপর আমি রেগে আদিবার রুমের দিকে যেতে লাগলাম। রুমের কাছে গিয়ে দেখি রুমের দরজা খোলা। আমি কিছু না বলেই সোজা আদিবার রুমে ঢুকে গেলাম। সেখানে গিয়ে দেখি আদিবা ঘুমিয়ে আছে। এগুলোর মানে কি? অনেক ভালোই তো নাটক করতে পারে এই মেয়ে। আগে তো এমন নাটক জানতো না। আমি রেগে আদিবাকে ডাক দিলাম। কিছু সময় পরে চোখ মেলে আমার দিকে তাকালো। কি হয়েছে? ব্যাস, আর সহ্য হলো না, দিয়ে দিলাম একটা কষে ঠাস করে মেরে। এবার ঘুমের ঘোর কেটেছে নাকি আরও একটা দিতে হবে? আদিবা মুখে হাত দিয়ে মাথা নাড়ালো। আমার রুমে গিয়েছিলে কেন? কই, আমি তো ঘুমিয়েছিলাম। দেখুন, একদম নাটক করবেন না। আমি জানি আপনি আমার রুমে গিয়েছিলেন। আমার রুমে গিয়ে আমার একটা জিনিস ভেঙে ফেলেছেন, আর তার সাথে আমার ঠোঁটে কি। আদিবা বিষয়টি বুঝতে পারলো, তাই সে মজা করার জন্য বলল, কি? আমি তোর ঠোঁটে কি করেছি? আমি বলতে পারবো না আপনি কেন করেছেন এটা। কেন জানি লজ্জা করতেছিল। আমি নিজেও জানি না। ছেলে হয়ে আমার লজ্জা করে। আর আদিবা, ও মাই গড। কি করেছিলাম সেটা না বললে আমি বুঝবো কি করে? আমি বলতে পারবো না। আর দেখুন, এরপর যেন আপনাকে আমার রুমের আশেপাশেও না দেখি, মনে থাকে যেন। এরপর আমি কোনো মতে আদিবার রুম থেকে পালিয়ে এলাম। কি হয়েছিল তখন আমার কোনো কিছু বলতে পারতেছিলাম না। ধুর, আমার এত রাগ অভিমান সব কোথায় গেল? না, এমন করলে চলবে না, আমাকে আরও শক্ত হতে হবে। এরপর দেখে নেবো মিস আদিবা, আজকের মতো পার পেয়ে গেলে তুমি। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমি আর বেশি দেরি না করে বাইক নিয়ে বাইরে বেরিয়ে গেলাম, কারণ সন্ধ্যায় বন্ধুদের সাথে দেখা করার কথা আছে। এদিকে আদিবা তো হাসতে হাসতে প্রায় শেষ। সে ভাবতেই পারছে না যে আমি শুধুমাত্র এই কথাটা বলতে তো লজ্জা পাচ্ছি। আর যদি জেগে থাকতাম তাহলে নিশ্চয়ই হার্ট ফেল করতাম। আদিবা এগুলো ভাবতে ভাবতেই হেসেই শেষ, আর নিজেকে নিজেই বলল, ওয়েল ডান আদিবা, ওয়েল ডান। তুই একটা জিনিয়াস, তুই সব পারবি। শ্রাবণকে আবার তুই নিজের করে পেতে চলেছিস খুব তাড়াতাড়ি। এমন সময় জান্নাত আদিবার রুমে আসে। এসে দেখে আদিবা একা একা কি যেন বলতেছে আর হাসতেছে। তাই জান্নাত আদিবার সামনে এসে বলে, আপু, মনে মনে কি বলা হচ্ছে আর মুচকি মুচকি হাসতেছো কেন? জান্নাত আদিবার পাশে বসে। আদিবা জান্নাতকে দেখে স্বাভাবিকভাবে হাসি দিয়ে বলল, তেমন কিছু না, একটা মজার কথা মনে পড়লো তাই একটু হাসি পাচ্ছিল। ও আচ্ছা। আপু, তোমার বাসায় কে কে আছে? আমি, আব্বু, আম্মু। ছোট থেকে যে তাকে মানুষ করেছে তাকে এই মা বলে ডাকে আদিবা। আর কেউ নেই? না, আর কেউ নাই। কেন, তোমার জামাই নেই? জান্নাত, তুমি তো অনেক পাজি হয়েছ। আমার কি বিয়ে হয়েছে নাকি? এই একটাই দোষ মেয়েদের, বিয়ের কথা বলতেই লজ্জা পাবে। আমি বুঝি না বিয়ের কথা বললে এরা লজ্জা পায় কেন। কেউ জানলে আমাকে একটু বললেন তো কমেন্ট করে। ও আচ্ছা, এই ব্যাপার। তোমার ভাইয়ের কি বিয়ে হয়ে গেছে নাকি? আদিবার বিশ্বাস আমাকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না, তবে একবার শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলো কথাটা। না, হয়নি। তবে আমি ভাবি খুঁজতেছি, ভালোভাবে পেলেই আমার ভাইয়ের বিয়ে দিয়ে দিব, কিন্তু কাউকে খুঁজেই পাচ্ছি না। কেন? আমি তো আছি। কিছু বললে আপু? না না, কিছু না। আদিবা মনে মনে বলল, যাক, আমার রাস্তা একদম ক্লিয়ার। শ্রাবণকে আমি ছাড়া আর কেউ পাবে না। আমি এই কয়েকদিনের মধ্যে নিজের করে নিব। আদিবাকে চুপ থাকতে দেখে জান্নাত আবারও বলল, আপু, কি ভাবতেছো? কিছু না, এমনি। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আদিবার কাছে সব ঘোলা লাগতেছে, তাই জান্নাতের কাছে জিজ্ঞাসা করলো, আমি আর ভাইয়া। আর কেউ নেই? তোমার আব্বু আম্মু কোথায়? জান্নাত কিছু সময় চুপ থেকে বলল, আমার আপু আম্মু নেই, অনেক আগেই মারা গেছে। ও সরি, আমি জানতাম না। হ্যালো বন্ধুরা, যারা আগের পর্বগুলো দেখেন নাই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা আগের পর্বগুলো দেখে নেবেন। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।